মেয়েটির লেখা গান চুরি করে মেয়েটির স্বামী এবং বেস্ট ফ্রেন্ড ফেমাস হওয়ার চেষ্টা করে এবং মেয়েটি যাকে 7 বছর ধরে ঘৃণা করত সেই ছেলেটি মেয়েটিকে সাহায্য করে। পুনর্জন্মের পর মেয়েটি কি পারবে তার আগের জন্মের ভুল শুধরে নিতে, তার শত্রুদের থেকে বদলা নিতে? সেই নিয়ে আজকে একটা মডার্ন ডে পুনর্জন্ম গল্প শেয়ার করব। তাহলে চলো শুরু করা যাক। আর শুরু করার আগে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আমার প্রথম দৃশ্যে আমরা একটা প্রেস কনফারেন্সের দৃশ্য দেখতে পাই এবং সেখানে আমরা ন্যান্সিকে দেখতে পাই, যে একজন বিখ্যাত সিঙ্গার হিসেবে একটি অ্যাওয়ার্ড পেয়েছিল। এবার ন্যান্সিকে তো রিপোর্টাররা ছেকে ধরেছিল যে আপনি কিছু বলুন এই অ্যাওয়ার্ডের সম্বন্ধে। এবং ন্যান্সি তখনই বলে যে অ্যাওয়ার্ডটা পেয়ে আমি ভীষণ খুশি এবং এই অ্যাওয়ার্ডের সব ক্রেডিটই আমি টিমাথিকে দিতে চাই। টিমাথি না থাকলে আমি এই অ্যাওয়ার্ডটা জিততেই পারতাম না। এবার রিপোর্টাররা তো তখনই বলে ওঠে যে সত্যি আপনাদের কাপলকে নিয়ে আমাদের এন্টারটেনমেন্ট মহলে তো অনেক কথা হয়। এবার এইসব নিয়ে তারা যখন আনন্দ করছিল তখনই সেখানে প্রবেশ করে আমাদের গল্পের প্রধান চরিত্র সুজান। এবং আমরা দেখতে পাই যে সুজানের হাতে একটি মেডিকেল রিপোর্টও ছিল এবং সুজানকে দেখেও মনে হচ্ছিল যে সুজান খুবই অসুস্থ। এবার সেখানকার রিপোর্টাররা তো বলে ওঠে যে সুজান সু, মানে সু কোম্পানির বড় মেয়ে। এবার একজন তো বলে ওঠে যে কিসের সু কোম্পানি, এবং অপরজন উত্তর দেয় যে সু কোম্পানি মানে সু ব্যাংক যাদের, তাদের বড় মেয়ে সুজান এখানে কি করছে? এবং তাকে দেখে তো মনেও হচ্ছে না যে তার শরীর খুব একটা খারাপ। এর আবার হঠাৎ কি হলো? এবং তখনই সুজান বলে ওঠে যে ন্যান্সি, তোমাকে কংগ্রাচুলেশনস। তুমি আমার গান, আমার সুর নকল করে আজকে কিনা মিউজিকের কুইন হয়েছো। তুমি এত সুন্দর গান গেয়েছো। আর তোমার সাথে আমি টিমাথিকেও কংগ্রাচুলেশনস জানাতে চাই। যতই হোক সে এত কষ্ট করে আমার বেস্ট ফ্রেন্ডের সাথেই আমার উপর চিট করলো। আমার অসুস্থ থাকার সুবিধা নিয়ে তোমরা আমার পরিবারের সম্পত্তি ব্যবহার করে এইসব করলে। এবার ন্যান্সি তো তখনই চেঁচিয়ে ওঠে যে না না, এইসব মিথ্যে কথা। এবং টিমোথিও সুজানের হাত ধরে বলে যে কি করছো তুমি এখানে, এইসব এখানে বলার কি আছে? সে সব রিপোর্টারকে বলে ওঠে যে আমার স্ত্রী খুবই অসুস্থ, তার মাথার একটুখানি সমস্যা দেখা দিয়েছে, আমি এখনই তাকে বাড়ি নিয়ে চলে যাচ্ছি। এবার সুজান তো বলে ওঠে যে না, আমি বাড়ি যাব না, আমি আজকে সকল রিপোর্টারের সামনে তোমাদের সত্যি কথা ফাঁস করবই। এবং টিমাতে তখনই সুজানের হাত ধরে টানতে থাকে যে চলো তুমি বাড়ি চলো। এবার তাদের ধাক্কা ধাক্কিতে সুজান সেখানেই পড়ে যায় এবং সুজানের মুখ দিয়ে রক্ত উঠে আসে। সুজান মনে মনে ভাবে যে আমি কি তাহলে সত্যিই মরতে চলেছি? এবং আমরা দেখতে পাই যে সুজান সেখানেই মারা যায়। এমনিতেই সে এতদিন ধরে অসুস্থ ছিল, তার উপর এরকম একটা মেন্টাল ট্রমা সে আর নিতে পারেনি। এবং তখনই সেখানে ছুটতে ছুটতে আসে জেরেমি। এবার সুজন তো মনে মনে ভাবে যে জেরেমি এখানে কি করছে, যাকে আমি 7 বছর ধরে ঘৃণা করেছি, যাকে আমি ওই টিমোথির জন্য পাত্তা দিইনি, আমার শেষ মুহূর্তে সে যে এখানে আসবে সেটা আমি কখনো ভাবিনি। এবং সুজান তখনই জেরেমিকে বলে যে জেরেমি, আমি যদি আর কখনো সুযোগ পাই তোমাকে আমি এইভাবে অবহেলা করব না। আমি সত্যিই অন্ধ ছিলাম যে টিমোথি আর ন্যান্সির আসল চেহারা আমি দেখতে পাইনি। এবং এই বলে সে তো সেখানেই মারা যায়। এবং জেরেমি তো সুজানের দেহ কোলে নিয়ে খুবই কান্না করছিল। এবং আমরা দেখতে পাই যে তখনই সুজেনের কথা খুলে যায় এবং সত্যিই জীবন তাকে আর একটা সুযোগ দেয়, তার পুনর্জন্ম হয় এবং সুজেন ফিরে যায় 7 বছর আগে, সে যখন স্কুলে পড়তো সেই সময়। এবার আমরা সুজেনের স্কুল জীবনের দৃশ্য দেখতে পাই এবং আমরা সেখানে টিমোথি এবং ন্যান্সিকেও দেখতে পাই, যারা কিনা সুজেনেরই ক্লাসমেট ছিল। এবং সুজেনের হাতে আমরা একটা 1 মিলিয়ন টাকার চেক দেখতে পাই। এবার সুজন তো সেই চেকে ডেটটা দেখে এবং সে বুঝতে পারে যে তার পুনর্জন্ম হয়েছে। এবার আশেপাশের তখন লোকজনেরা বলা বলি করছিল যে সুজন, সত্যিই তুমি কত বড় লোক, তুমি এইভাবে 1 মিলিয়ন টাকা ডোনেট করে দিচ্ছ, এবার নিশ্চয়ই টিমোথি তোমাকে পছন্দ করবেই। এবং টিমোথি তখনই সুজনের ডেস্কে উঠে আসে। টিমোথির হাতে একটা কাগজ ধরা ছিল। আসলে টিমোথির মায়ের একটি কার অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং টিমোথি খুব একটা বড় লোক ছিল না বা তার খুব একটা পয়সা ছিল না। তাই জন্য তাদের স্কুল থেকে একটা ডোনেশনের আয়োজন করা হয়, যে সব স্টুডেন্টরা তাদের সাধ্য মতো টিমোথিকে ডোনেট করবে। এবং সব স্টুডেন্টরা যাই ডোনেট করুক না কেন, সুজন একাই তাকে 1 মিলিয়ন টাকা দিয়ে দিয়েছিল, যাতে কিনা টিমোথির মায়ের পুরো চিকিৎসাটাই সম্ভব হয়। এবার টিমোথি তো তখনই সেই কাগজটা নিয়ে সুজানকে দেয় এবং সে বলে যে সুজান, আমি তোমার থেকে কোনো রকম খয়রাতির টাকা নিতে চাই না, তাই জন্য এই কাগজটা আমি তোমাকে দিচ্ছি। এখানে লেখা আছে যে আমি তোমাকে ইন্টারেস্ট সহ এই 1 মিলিয়ন টাকা ফেরত দিয়ে দেব।
এবং তখনই সুজেনের মনে পড়ে যায় যে এই ঘটনাকে কেন্দ্র করেই আগের জন্মে কি হয়েছিল। এই ঘটনা থেকেই সবকিছুর সূত্রপাত। আসলে সুজান টিমোথিকে ভীষণই পছন্দ করত এবং সে সবসময় চাইতো যাতে টিমোথিও তাকে ভালোবাসুক। তাই জন্যই সে এক কথাতেই টিমোথির মায়ের জন্য 1 মিলিয়ন টাকা দিয়ে দিয়েছিল। এবং টিমোথি আগের জন্মেও ঠিক একইভাবে সুজানকে এই কাগজটা দিয়ে বলেছিল যে আমি তোমাকে সব টাকা ইন্টারেস্ট সহ ফেরত দিয়ে দেব। কিন্তু সুজান এই কাগজটা ছেড়ে দিয়ে বলেছিল যে তার কোনোই দরকার নেই। এই 1 মিলিয়ন টাকা আমার কাছে 1 মাসের পকেট মানির সমান। তাই এই টাকা তোমায় আমায় কখনোই ফেরত দিতে হবে না। আসলে সুজান এটা টিমোথিকে কোনোভাবেই অপমান করার জন্য বলেনি। সুজান এটা তাকে ভালোবাসতো বলেই করেছিল কাজটা। কিন্তু টিমোথির সেটাতে প্রচন্ড ইগো হার্ট হয়ে গেছিল। তখন থেকেই সে সুজানকে ঘৃণা করতে শুরু করে এবং সুজানকে প্রেমের ফাঁদে ফেলে এত নাটক করে তার জীবন তছনছ করে দেয়। এবার সুজান তো এই জন্মে ভাবে যে আগের জন্মের ভুল আমি করব না। আমি ওদের ওপর অনেক দয়া দাক্ষিণ্য দেখিয়েছি, এই জন্মে আর না। সুজান সেই কাগজটা নিয়ে বলে ওঠে যে নিশ্চয়ই টিমোথি, আমি তো তোমাকে কোনো দান করিনি, সুতরাং এই টাকা তুমি আমাকে ফেরত দিয়ে দেবে। তবে তুমি যে কাগজটায় লেখাটা লিখেছো এখানে কোনো ডেট তো তুমি দাওনি। তাহলে আমি কি করে বুঝবো যে তুমি আমাকে 1 বছরে দেবে না 10 বছরে? তার থেকে ভালো যে তুমি প্রতি মাসে ইনস্টলমেন্টে আমাকে টাকাটা ফেরত দিতে থাকো। এবার ন্যান্সি তো তখনই ন্যাকামি করে বলে ওঠে যে যতই হোক টিমোথি তোমার প্রাণ বাঁচিয়েছিল, তুমি তো এইটুকু টাকা ওকে দিতেই পারো। এবং সুজন তো মনে মনে ভাবে যে ন্যান্সি, আগের জন্মেও তুমি সবসময় এমন দেখাতে যেন তুমি আমার কত ভালোই না চাও, কিন্তু পিছনে পিছনে সবসময় আমাকে বিপদেই ফেলেছো। আর টিমোথি তো প্রথম থেকেই তোমাকেই পছন্দ করতো। তোমরা দুজনে মিলে প্ল্যান করে আমার জীবনটা নষ্ট করেছিলে। এবং সুজান বলে যে ন্যান্সি, তোমার যদি এতই কষ্ট হয় তাহলে তুমিই টিমোথির হয়ে টাকাটা দিয়ে দাও। এবং ন্যান্সি তো তখনই বলে ওঠে যে আমি কি করে দেব, আমি কি তোমার পরিবারের মতো অত বড় লোক নাকি? এবং টিমোথি তখনই তাদের থামিয়ে দিয়ে বলে যে ঠিক আছে ঠিক আছে, আমি সামনের মাস থেকে ইনস্টলমেন্টে টাকাটা দিয়ে দেব। এবার সুজান তো তখনই সেই রুম থেকে বেরিয়ে আসে এবং সে স্কুল গ্রাউন্ড দিয়ে হাঁটছিল। এবং তখনই সে তার পাশের দুজন ক্লাসমেটের কথা শুনতে পায়। তারা আলোচনা করছিল যে আগামীকালই জেরেমি অন্য স্কুলে অর্থাৎ বিদেশে পড়াশোনার জন্য চলে যাচ্ছে। আর জেরেমি হচ্ছে এই শহরের সবচেয়ে ধনী ব্যক্তির ছেলে। তার মধ্যে জেরেমি এত হ্যান্ডসাম। ও যদি এই স্কুল থেকে চলে যায় তাহলে আমরা কোন হ্যান্ডসাম ছেলেকে দেখব? মানে তারা এইসব আলোচনা করে নিজেদের মধ্যে হাসাহাসি করছিল। এবং সুজান তখনই এই কথা শুনতে পায়। সুজানের মনে পড়ে যায় যে ঠিক তো, যেদিনকে টিমোথির মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছিল তার একদিন পরেই জেরেমি শহর ছেড়ে চলে গেছিল। এবং সে তো সঙ্গে সঙ্গে জেরেমির সাথে দেখা করার জন্য রওনা দেয়। আমরা দেখতে পাই যে জেরেমি তখন বক্সিং রিংয়ে বক্সিং প্র্যাকটিস করছিল এবং আশেপাশে তো অনেক মেয়েরাই জেরেমির ফ্যান ছিল যারা কিনা জেরেমিকে চিয়ার করছিল। এবং সুজান তখনই সেখানে ছুটতে ছুটতে আসে। সুজান মনে মনে ভাবে যে ভাগ্যিস আমি ঠিক সময় আসতে পেরেছি, এখনো জেরেমি যায়নি। আমার মনে আছে যে ঠিক এই দিনটার আগের দিনই জেরেমি আমাকে প্রপোজ করেছিল। এবার আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যে আসলে কি হয়েছিল। জেরেমি সুজানকে বলে যে সুজান, তুমি কি সত্যি ওই টিমোথির জন্য তোমার পরিবারের সাথে সমস্ত সম্পর্ক ত্যাগ করতে রাজি আছো? এবং সুজান তখন বলে যে জেরেমি, আমি কার জন্য কি করব না করব তাতে তোমার নাক গলানোর কোনো দরকার নেই। তুমি তোমার ব্যাপার নিয়ে ভাবো, আমি তোমাকে একদমই পছন্দ করি না, সুতরাং আমার চোখের সামনে কখনোই আসবে না। যেখানে খুশি তুমি চলে যেতে পারো। এবং জেরেমি তখন তাকে বলেছিল যে সুজান, আমি কি সত্যিই তোমার ভালোবাসার যোগ্য নই? এবং এই ঘটনা ঘটার পরের দিনই কিন্তু জেরেমি ঠিক করেছিল সে বিদেশে চলে যাবে এবং সে চলেও গেছিল। কিন্তু এই জন্মে এই ঘটনা বদলাতেই সুজান জেরেমির কাছে আসে। এবার আমরা এখানে জেরেমি এবং তার এক বন্ধু বেনকে দেখতে পাই। এবার সুজান তো তখনই গিয়ে জেরেমিকে বলে যে জেরেমি, আমাকে ক্ষমা করে দাও। আমি কালকে তোমার সাথে যেটা বলেছি, মানে তোমাকে যা যা কথা বলেছি সেগুলো তুমি ভুলে যাও প্লিজ। তুমি ভাবো যে এই ঘটনা কোনোদিন হয়নি। তুমি প্লিজ বিদেশে চলে যেও না, তুমি প্লিজ এখানেই থাকো। এবার জেরেমি তো তখনই বলে ওঠে যে মানে, তুমি তো এতদিন টিমোথির পিছনে পাগল ছিলে, হঠাৎ করে আমাকে এইসব কথা বলছো কেন? এবং সুজান বলে যে টিমোথি, আমি ওর সাথে আর কোনো সম্পর্ক রাখতে চাই না। এবং জেরেমি তো তখনই সুজানের মাথায় হাত দিয়ে বলে যে তোমার কি শরীর খারাপ, নাকি সূর্য আজকে পশ্চিম দিকে উঠেছে? তুমি এইসব কথা কি বলছো? কালকে অবধি তো তুমি ওর জন্য পাগল ছিলে। এবং সুজান তখনই বলে ওঠে যে জেরেমি, তুমি আমার কথা প্লিজ বিশ্বাস করো, আমি যেটা বলছি সেটা একদম সত্যি। এবং তখনই একটি মেয়ে এসে সুজানকে সেখান থেকে ডেকে নিয়ে যায়। মেয়েটি বলে যে তাদের ক্লাস টিচার তাদেরকে ডাকছে।
এবার সুজান সেখান থেকে চলে যেতেই জেরেমির বন্ধু বেন তো বলে ওঠে যে জেরেমি, এই মেয়েটা না কিছুদিন আগে অব্দি তোমাকে ঘোরাচ্ছিল। এই মেয়েটার কথাই কিন্তু একদম বিশ্বাস করো না। ও নিশ্চয়ই নিজের কোনো সুবিধার জন্যই তোমাকে ব্যবহার করছে। কিন্তু জেরেমি তো সুজানকে ভীষণই ভালোবাসতো। তাই জেরেমি বলে যে ও যদি আমাকে ব্যবহারও করতে চায় করুক, আমার তাতেও কোনো সমস্যা নেই। অপরদিকে আমরা দেখতে পাই যে সুজানকে ক্লাস টিচার ডেকেছিল তাকে একটি সার্টিফিকেট দেওয়ার জন্য। মানে সে যে টিমোথিকে এরকম একটা সাহায্য করেছে সেটার জন্যই একটা প্রেজিং সার্টিফিকেট। এবং সুজান তো তখনই বলে ওঠে যে এই সার্টিফিকেট আমি নেব না। তার কারণ আমি তোকে টাকাটা দিয়ে দিইনি, ও আমাকে টাকাটা ফেরতই দিয়ে দেবে বলেছে। সুতরাং এইটা একটা ধার মতোই বলা যায়। তাই এই সার্টিফিকেটের কোনোই প্রয়োজন নেই। এবং এই বলে সুজান সেখান থেকে বেরিয়ে যাচ্ছিল। কিন্তু টিমোথি তখনই তার পিছু নিয়ে বলে যে সুজান, তুমি আবার নতুন কি খেলা শুরু করেছো? তুমি যাই করো না কেন আমি কিন্তু তোমাকে কখনোই পছন্দ করব না। এবং সুজান তো বলে ওঠে যে টিমোথি, আমি মেনে নিচ্ছি যে আমি আগে সত্যিই অন্ধ ছিলাম, যে তোমার প্রেমে পড়ে গেছিলাম। আসলে তুমি আমার প্রাণ বাঁচিয়েছিলে বলেই আমি তোমাকে এতটা ভালোবাসছিলাম। কিন্তু আমি তোমাকে এখন থেকে প্রমিস করছি যে আমি কখনোই আর তোমার পিছনে আসবো না। একে অপরের সাথে আমাদের আর কোনো সম্পর্কই নেই। এবং টিমোথি তখনই বলে ওঠে যে সুজান, তুমি কি বললে সেটা খুব ভালো করে মনে রেখো। দুদিন পরই আবার কুকুরের মতো লেজ নাড়তে নাড়তে আমার পিছু পিছু এসো না কিন্তু। এবং সুজান তো তখনই মনে মনে ভাবে যে সত্যি আমি কি আগের জন্মে একটা গাধা ছিলাম, যে 7 বছর আমি এই ছেলেটাকে ভালোবেসেছিলাম। সুজান বলে ওঠে যে টিমোথি, তোমার বাড়িতে কি কোনো আয়না নেই? তুমি কোনোদিন নিজেকে আয়নায় দেখো? তোমার কি মনে হয় তোমার কোনো যোগ্যতা আছে আদৌ আমার সাথে মেশার, আমার সাথে প্রেম করার? তোমাকে আমি এত বড় একটা সাহায্য করেছি, তার জন্য তোমার শুধু আমাকে ধন্যবাদ জানানো উচিত। এবার টিমোথি তো তখনই আঙুল তুলে আবারও সুজানকে বাজে বাজে কথা বলতে যাচ্ছিল। কিন্তু সুজান তার আঙুল বেঁকিয়ে তাকে ঠাস করে এক চড় মারে এবং সেখান থেকে রেগে মেগে বেরিয়ে আসে। কিন্তু টিমোথি তখনও তার পিছু পিছু যাচ্ছিল। এবার এই দৃশ্যটা দেখতে পাই ন্যান্সি। এবং সেখানে আমরা ন্যান্সির সাথে তার একটি অপর শয়তানি বন্ধু মেগানকেও দেখতে পাই। এবার মেগান তো বলে ওঠে যে ন্যান্সি, ওই দেখো, সুজানের সাথে ওটা তো টিমোথি মনে হচ্ছে। সুজান আবার কি চালাকি করছে বলো তো? টিমোথিকে প্রেমে ফেলার জন্য ও কি এখন নতুন কোনো চাল চালছে? সুজান টিমোথিকে টাকা দিয়ে সাহায্য করেছে বলে টিমোথি আবার সুজানকে পছন্দ করবে না তো? এবং তখনই ন্যান্সি বলে ওঠে যে সে নিয়ে তুমি কোনো চিন্তাই করো না। যাই হয়ে যাক না কেন, টিমোথি আমার প্রেমেই পাগল। তাই সুজান যতই চেষ্টা করুক না কেন সেই জায়গাও কখনোই নিতে পারবে না। তবে ও বড্ড বেশি টিমোথির সামনে ঘুরঘুর করে। আমার মনে হয় সুজানকে একটু সঠিক শিক্ষা দেওয়া দরকার। 3 দিন পরই আমাদের স্কুলে সিঙ্গিং কম্পিটিশন হবে, তাই না? ওই দিনই আমি ওকে ওর আসল জায়গা দেখাবো। এবং এই বলে ন্যান্সি আর মেগান তো কানে কানে দুজনে মিলে কিছু সলা পরামর্শ করে। অপরদিকে আমরা সুজানকে দেখতে পাই। এবং আমরা দেখতে পাই যে সুজানের ফোনে মেসেজ আসে যে 3 দিন পর তাদের স্কুলে সিঙ্গিং কম্পিটিশনটা হবে। এবার সুজানের তখনই মনে পড়ে যায় যে আগের জন্মে সেই কম্পিটিশন থেকে নিজেই নাম তুলে নিয়েছিল, কারণ টিমোথি তাকে রিকোয়েস্ট করেছিল। টিমোথি সুজানকে বলেছিল যে সুজান তুমি নামটা তুলে নাও, যাতে ন্যান্সি জিততে পারে। এবং সুজান সেই কাজটাই করেছিল। এবার সুজান পার্টিসিপেট না করায় স্বাভাবিকভাবেই ন্যান্সি জিতেছিল কম্পিটিশনটা। এবং তারপরে একটা টিভি চ্যানেল থেকে ন্যান্সির ইন্টারভিউ নেওয়া হয়। এবং আস্তে আস্তে ন্যান্সি সুজানের জায়গায় ফেমাস হয়ে যায়। এবং তারপর ন্যান্সি যে সুজানের গান চুরি করে কি করেছিল সেটা তো আমরা দেখতেই পেয়েছিলাম। এবং সুজান ঠিক করে যে এই জন্মে আর কোনো রকম ছাড় সে দেবে না। এবার সুজান তখনই জেরেমিকে মেসেজ করে যে তুমি কোথায় আছো, আমি তোমার সাথে দেখা করতে আসতে চাই। এবং সুজান জেরেমির সাথে দেখা করতে যায়। এবার জেরেমি তো খুবই চিল, একদম ক্যাজুয়াল একটা অ্যাটিটিউড দেখাচ্ছিল যে তার কিছুই আসে যায় না। কিন্তু তার বন্ধু বেন তো তখনই মনে মনে ভাবে যে বাহ জেরেমি, তুমি কি অ্যাক্টিংটাই না করতে পারো। এক্ষুনি সুজান আসার আগে তুমি গিয়ে ভালো করে মুখ টুক ধুয়ে চুল টুল সেট করে নিলে, তারপর আবার ভাব তুমি এমন দেখাচ্ছ যেন তোমার কিছুই আসে যায় না। দারুণ ব্যাপার। এবার সুজান তো তখনই জেরেমিকে বলে যে জেরেমি, 3 দিন পর আমি সিঙ্গিং কম্পিটিশনে পার্টিসিপেট করছি, তুমি কি সেই কম্পিটিশনে আসবে? এবং জেরেমি বলে যে আমি গিয়ে কি করব? তুমি ওই টিমোথির জন্য মন খুলে গান গাইবে সেটা দেখবো। এবং সুজান তখনই বলে ওঠে যে কি বলছো তুমি, আমি আর টিমোথিকে পছন্দ করি না, আমি তো তোমার জন্য গান গাইতে চাই, তুমি কি আসবে? এবং জেরেমির তো এই কথা শুনে মনে মনে ভীষণ খুশি লাগছিল। এবং সে বলে যে ঠিক আছে ঠিক আছে, আমি যাব। এবং সুজান তো তখনই জেরেমির হাত ধরে বলে যে থ্যাংক ইউ। এবং হাত ধরাতে জেরেমির মনে তো আর আনন্দের কোনো সীমানাই থাকে না। কিন্তু সে বাইরে কিন্তু এগুলো এক্সপ্রেস করছিল না।
যাই হোক, অপরদিকে আমরা সুজানকে দেখতে পাই যে কিনা তার হস্টেলে ফিরে এসেছিল এবং ন্যান্সি আর মেগান তারই রুমমেট ছিল। এবং ন্যান্সি তো সুজানকে বলে যে সুজান, শুনলাম তুমি নাকি ওই গানের কম্পিটিশনে অংশগ্রহণ করেছো, তাই জন্য আমি তোমার জন্য নিজে একটা ড্রেস বেছে এনেছি। তুমি যদি এই ড্রেসটা পরো তাহলে আমি খুব খুশি হব। এবার সুজান তো তখনই মনে মনে ভাবে যে গত জন্মেও তুমি বারবার আমাকে সাহায্য করার নাম করে এক একটা বিপদে ফেলেছো। আমি বুঝতে পারছি যে এটাও তোমার কোনো একটা চাল, কিন্তু কোনো ব্যাপার না, এই জন্মে আমিও তৈরি আছি। এবং এই বলে সে ড্রেসটা নিয়ে নেয় এবং সে ন্যান্সিকে ধন্যবাদ জানায় যে খুব ভালো, আমি এটাই ওই দিন পরবো। এবার আমরা 3 দিন পর কম্পিটিশনের দিনের দৃশ্য দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে ওই দিন সুজান ওই ড্রেসটাই পরেছিল এবং ন্যান্সি আর মেগান মিলে এমনভাবে ড্রেসটা তৈরি করিয়েছিল যাতে কিনা স্টেজে উঠলেই মানে কিছুক্ষণ পরার পরই ড্রেসটার হাতাটা খুলে যায়, যাতে কিনা সুজানকে স্টেজে একটা খুবই বিচ্ছিরি অবস্থায় পড়তে হয়। এবার স্টেজে সুজানের আগে যায় ন্যান্সি এবং ন্যান্সি তো খুব একটা খারাপ গান করতো না, তাই তার গানে সকলেই ভীষণ খুশি হয় এবং জাজেসরাও তাকে মোটামুটি 9-10 এরকম মার্কস দেয়। সকলেই বলতে থাকে যে ন্যান্সিকে দেখতে এত সুন্দর, ও সেজেছেও এত সুন্দর, একদম ওকে আইডলের মতোই লাগছে, নিঃসন্দেহেই ও এই কম্পিটিশনে জিতবে। শুনেছি এরপর নাকি আর একজনই কন্টেস্টেন্ট রয়েছে, সে কি পারবে ন্যান্সির মোকাবিলা করতে? এবং তারপর এই স্টেজে আসে সুজান। এবার সুজান তো তার গান গাওয়া শুরু করেছিল এবং সকলেই বলা বলে করছিল যে মেয়েটার গলাটা সত্যিই কি সুন্দর। কিন্তু তখনই সেই অঘটনটা ঘটে এবং সুজানের ড্রেসের যে হাতাটা ছিল বা স্ট্র্যাপটা ছিল সেটা ছিঁড়ে যায়। এবার সুজান তো অত্যন্ত একটা বাজে পরিস্থিতিতে পড়ে যায় এবং জেরেমি তো তখনই উঠে যাচ্ছিল সুজানকে সাহায্য করার জন্য, কিন্তু তখনই স্টেজের লাইট নিভে যায় এবং স্টেজের লাইট আবারও জ্বলে উঠতেই আমরা দেখতে পাই যে সুজানের ড্রেস একদম চেঞ্জ হয়ে গেছিল। সুজান আসলে জানতোই যে এরকম কিছু একটা হবে, তাই আগে থেকেই সে সমস্ত ব্যবস্থা নিয়েই স্টেজে উঠেছিল এবং সুজান তো আবারও তার গান শুরু করে, যেটা কিনা ন্যান্সির থেকেও 10 গুণে বেশি ভালো ছিল। এবার এই দৃশ্য দেখে ন্যান্সি আর মেগানের তো মাথা খারাপ হয়ে যায় যে তারা এত কষ্ট করে প্ল্যানটা বানালো আর সেখানে কিনা এত বড় একটা গন্ডগোল হয়ে গেল। এবার কি হবে? এবার সুজানের গান শেষ হয়ে যাওয়ার পর সবাই তো সুজানের জন্য চিয়ার করছিল যে সুজানকেই এই প্রতিযোগিতার বিজয়ী ঘোষণা করা উচিত এবং জাজেসরাও ঠিক করে যে সুজানই এই প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে, তাই টিভি চ্যানেলকে ইন্টারভিউ দেওয়ার সুযোগটাও সেই পাবে। কিন্তু তখনই ন্যান্সি বলে ওঠে যে দাঁড়াও, আমার একটা অবজেকশন আছে। সুজান ইচ্ছা করে এখানে পোশাকের ওই গন্ডগোলটা করেছে যাতে কিনা সে সবার ওই অ্যাটেনশনটা নিতে পারে। এবার সুজান তো তখনই বলে ওঠে যে তাই কি? সত্যি বলতে এরকম এত বড় একটা কাজ করার আমার সাহস নেই। তাছাড়া ন্যান্সি, তোমার মনে হয় মনে নেই যে ড্রেসটা তুমিই আমাকে গিফট করেছিলে, সুতরাং এটার জন্য নিশ্চয়ই আমি দায়ী নই। এবার ন্যান্সি তো তখনই টিমথির দিকে তাকায় যে টিমথি তুমি কিছু বলো এবং টিমথি তখনই উঠে পড়ে বলে যে আমরা আমাদের স্কুলে বিহেভিয়ারকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দিই এবং আমার মনে হয় যে সুজানের থেকে ন্যান্সির বিহেভিয়ার অনেক বেশি ভালো। তাই এত বড় একটা সুযোগ মানে টিভিতে ইন্টারভিউ দেওয়ার সুযোগটা ন্যান্সিরই পাওয়া উচিত, কারণ সে কেবলমাত্র নিজের জন্য না, আমাদের স্কুলকেও রিপ্রেজেন্ট করবে। এবার সুজান তো ভাবছিল যে এখন তার সাথে কি হবে, কিন্তু তখনই জেরেমি স্কুলের অ্যাডমিনকে কল করে এবং সে বলে যে জাজেসদের জানিয়ে দিতে যেন সুজানকেই বিজয়ী করা হয় এবং জেরেমির এই হালকা ক্ষমতা ব্যবহারে সুজানই বিজয়ী হিসেবে ঘোষণা হয়, যদিও সুজান কিন্তু সত্যি এই পদের যোগ্য ছিল। এবার সুজান তো জিতে প্রচন্ড খুশি হয় এবং তখনই জেরেমি তাকে একটি ফুলের বুকে দিয়ে কংগ্রাচুলেশনস জানায় এবং বেন তো তখনই বলে ওঠে যে আর বলো না, জেরেমি আমাকে ভোর 4টের সময় উঠিয়েছে স্পেশালি এই ফুলগুলো আনার জন্য, কিন্তু তুমি আজকে জিতেছো তাতে আমরা খুব খুশি, চলো আমরা সবাই জেরেমির বাড়িতে গিয়ে পার্টি করি। এবং এই কথায় জেরেমিও তো খুবই খুশি মনে রাজি হয়ে যায় এবং তারা ঠিক করে যে আজকে রাতে তারা সবাই জেরেমির বাড়িতে মিট করবে। এবার তারা যখন হল থেকে বেরোচ্ছিল, বাইরে ন্যান্সি, মেগান এবং টিমথি দাঁড়িয়েছিল এবং ন্যান্সি তো তখনই টিমথির হাত ধরে বলে ওঠে যে টিমথি, তুমি ভালো করেই জানো যে সুজান ইচ্ছে করে এমনটা করেছে, ও আমাকে নিচু করার জন্যই এটা করেছে। তুমি প্লিজ কিছু করো যাতে আমি ইন্টারভিউটা দিতে পারি। তুমি সুজানকে গিয়ে বললে ও আমাকে না করতে পারবে না। এবার সুজান তো ততক্ষণে রেডি হয়ে গেছিল জেরেমির পার্টিতে যাওয়ার জন্য এবং তখনই তার হোস্টেল রুমে টিমথি আসে। টিমথি বলে ওঠে যে সুজান, তুমি তোমার এই পজিশনটা ন্যান্সিকে দিয়ে দাও। এবার সুজান তো বলে যে তুমি কি আদৌ শুনছো যে কি বলছো? আমি একটা কম্পিটিশন জিতেছি, সেটা আমি কেন ন্যান্সিকে দেব?
এবং টিমোথি বলে যে কারণ তুমি বড়লোক, তুমি না চাইলেও এরকম সুযোগ পেয়ে যাবে। কিন্তু ন্যান্সি তো এত বড়লোক না, তাই ও এই সুযোগটা ভবিষ্যতে আর পাবে না। তাই তুমি ওকে এই সুযোগটা দিয়ে দাও। এবার ন্যান্সি তখনই বলে ওঠে যে আমার পরিবার বড়লোক কি বড়লোক না তার সাথে এটার তো কোনো সম্পর্ক নেই। আমার ট্যালেন্টের জোরে আমি একটা জায়গা পেয়েছি, সেটা আমি কখনোই গিভ আপ করবো না। যেটা আমার সেটা আমারই থাকবে। এবং তখনই টিমোথি বলে ওঠে যে সত্যি সুজান, তুমি একটা জঘন্য মেয়ে। আমি দেখছি যে বেশ কয়েক মাস ধরে তুমি এইভাবেই ন্যান্সিকে ছোট করার চেষ্টা করছো। ও বুঝেছি, আমি ন্যান্সিকে পছন্দ করি তাই জন্যই তো। ঠিক আছে, তুমি ন্যান্সিকে ইন্টারভিউর সুযোগটা দিয়ে দাও, তাহলে আমি তোমার বয়ফ্রেন্ড হয়ে যাব। এটাই তো তুমি চাও, তাই না? এবং সুজান তো তখনই বলে যে টিমোথি, তুমি সত্যি পাগল। তোমার মনে হয় যে আমি তোমার জন্য এইসব কিছু করছি? এবং এই বলে সে তো ডর্ম রুম থেকে চলে যাচ্ছিল। কিন্তু তখনই টিমোথি তার হাত চেপে ধরে। কিন্তু ততক্ষণই সেখানে জেরেমি এসে গেছিল। জেরেমি বলে যে কি ব্যাপার সুজান, তোমার আসতে এতক্ষণ দেরি হচ্ছে, তাই আমি তোমাকে নিতে চলে এলাম। এবং সুজান তো তখনই জেরেমির সাথে সেখান থেকে বেরিয়ে যায়। এবং টিমোথি তো রাগে ফুঁসতে থাকে যে সুজান তাকে রিজেক্ট করে দিল। অপরদিকে জেরেমি তো দেখেছিল যে টিমোথি সুজানের হাত ধরে দাঁড়িয়ে আছে। তো এই জেরেমিও মনে মনে একটু সন্দেহ করছিল যে সুজান কি তাকে সত্যিই পছন্দ করে, নাকি সে এখনো মনে মনে টিমোথিকেই পছন্দ করে। যাই হোক, এবার তারা জেরেমির বাড়িতে চলে আসে এবং সেখানে আমরা জেরেমির সেক্রেটারি কাম গার্ড মিস্টার চ্যানকেও দেখতে পাই। যাই হোক, এবার সুজানের মিলে সবাই তো পার্টি করছিল এবং জেরেমি সুজানের বিষয়টা নিয়ে একটুখানি ইনসিকিউর ছিল এবং চিন্তিত ছিল। তাই সে একটু বেশি বেশি ড্রিঙ্ক করছিল। এবং সুজান তো তখনই জেরেমিকে বারণ করে যে জেরেমি এত ড্রিঙ্ক করো না। এবং সেই বারণ করতে গিয়ে জেরেমির গায়ে গ্লাসটা উল্টে যায় এবং সুজান সেটা সঙ্গে সঙ্গে মুছিয়ে দেয়। কিন্তু মুছিয়ে দিতে গিয়ে তারা বেশ ক্লোজ হয়ে পড়েছিল এবং সেখান থেকে জেরেমি তো অনেক কিছু আকাশ পাতাল কল্পনা করে নেয়। যাই হোক, এবার সেদিন অনেক রাত হয়ে গেছিল, তাই রাতের বেলার জন্য সুজান জেরেমির বাড়িতেই থেকে গেছিল এবং পরের দিন সে সেখান থেকেই স্কুলে চলে আসে। কিন্তু সুজানের মাথাতেও তো সবসময় জেরেমির চিন্তায় ঘুরছিল এবং সুজান মনে মনে ভাবছিল যে আগের জন্মে আমি সত্যিই অন্ধ ছিলাম, না হলে আমি আগের জন্মে দেখতে পাইনি যে জেরেমি এতটা হ্যান্ডসাম। এবং তখনই আমরা দেখতে পাই যে ক্লাসের অন্যান্য মেয়েরা সুজানকে নিয়ে কিছু সমালোচনা করছিল। এবার সেই ক্লাসমেটরা তো বলছিল যে সুজান সত্যিই দেখছি ভীষণই নিজ মনের একটা মেয়ে। এক তো ন্যান্সিকে এইরকম ভাবে অপদস্থ করলো, ন্যান্সি জিতলে এমন কি বা হতো। তারপর ও নাকি এতদিন টিমোথির পিছনে পাগল ছিল, আবার এখন শুনছি ও নাকি কোনো এক বুড়ো বড়লোক লোকের সাথে প্রেম করছে। আমরা তো ভাবছিলাম যে সুজান নিজেই বড়লোক, তাহলে ওর আবার এইরকম বড়লোক কোনো বয়স্ক লোকের সাথে প্রেম করার কি দরকার? তার মানে বুঝছো, সুজানের চরিত্রটাই আসলে খারাপ। এবার সুজান তো বুঝতে পারে না যে তাকে নিয়ে এই সমস্ত উল্টোপাল্টা কথা কেন হচ্ছে। এবং তখনই সেখানে আসে ন্যান্সি এবং মেগান। এবার মেগান তো তখনই বলে ওঠে যে সুজান, তোমার কি স্কুলে আসতে লজ্জা করছে না? সুজান বুঝতে পারে না যে তার পিছনে এটা কি। এবং মেগান তখনই সুজানকে নিয়ে করা একটি পোস্ট দেখায়, যেখানে সুজানকে দেখা যাচ্ছিল তার যে বেশ বেশি বয়স্ক একটা লোকের সাথে, যে সুজান তার সাথে কথা বলছে, তার গাড়ি থেকে নামছে এরকম। এবং সুজান তো বুঝতে পারে যে ন্যান্সি আর মেগান ইচ্ছা করে তাকে ফাঁসানোর জন্য এমনটা করছে। আসলে এই লোকটা ছিল জেরেমির যে গার্ড বা সেক্রেটারি ছিল মিস্টার চ্যান, তার সাথে। এবং জেরেমি বলেছিল মিস্টার চ্যানকে যাতে সে সুজানকে স্কুলে ড্রপ করে দেয়। কিন্তু সেটা নিয়ে যে এরা এরকম একটা ড্রামা ক্রিয়েট করবে, এরকম একটা গসিপ ক্রিয়েট করবে, সেটা তো সুজান জানতো না। এবং সুজান তখনই মনে মনে ঠিক করে যে আগের বার তো আমি তোমাদের সব ফাঁদে পা দিচ্ছিলাম, কিন্তু এইবার সেটা আমি করব না। এবং সে সঙ্গে সঙ্গে জেরেমিকে মেসেজ করে যে জেরেমি, আমার তোমার থেকে একটা সাহায্য চাই। তুমি কি আমাকে একটা জিনিস খুঁজে পেতে সাহায্য করবে? এবং তখনই একজন এসে সুজানকে বলে যে সুজান, তোমাকে ক্লাস টিচার ডেকে পাঠিয়েছে। এবার সুজান তো তখনই ক্লাস টিচারের সাথে দেখা করতে যায় এবং সুজানের ক্লাস টিচার বলে যে সুজান, তোমাকে নিয়ে এরকম একটা পোস্ট সার্কুলেট হচ্ছে, যেখানে কিনা তোমার ক্যারেক্টার নিয়ে কথা বলা হচ্ছে। আমরা আমাদের স্কুলের স্টুডেন্টদের ক্যারেক্টার নিয়ে, আমাদের স্কুলের ইমেজ নিয়ে কিন্তু সবসময় ভীষণই কেয়ারফুল থাকি। তাই তুমি যদি এরকম কিছু একটা করো আমাদের বদনাম হবে। তাই সকলের সামনে তোমাকে এই নিয়ে একটা কৈফিয়ত দিতে হবে, তা না হলে তোমাকে স্কুল থেকে বের করে দেয়া হবে। তুমি আমাকে বলো যে কেউ কি তোমাকে ফাঁসানোর চেষ্টা করছে? আমি মনে করি যে তুমি এমন কিছু করবে না। এবং সুজন তো তখনই বলে যে স্যার, আমি আপনাকে কিছু বলবো না, আমি যা বলার সেটা সকলের সামনেই বলবো। এবং এই বলে সুজন তো সেখান থেকে বেরিয়ে যায়।
এবার সুজান সেখান থেকে বেরিয়ে যাওয়ার পরই সেখানে আবার শয়তান টিমোথি আসে এবং টিমোথি তো বলে ওঠে যে, বাহ সুজান, কিছুদিন আগেই তুমি নাকি জেরেমির সাথে প্রেম করছিলে, তা জেরেমিকে দিয়েও তোমার মন ভরলো না, তুমি এখন একটা বুড়ো লোককে ধরেছো, তোমার কি ভালোবাসার এতই অভাব নাকি? এবং সুজান তো তখনই ঠাস করে টিমোথিকে এক চড় মারে এবং টিমোথিও উল্টে তাকে মারতে যায়। কিন্তু তখনই সুজান টিমোথির হাত ধরে নিয়ে বলে যে, টিমোথি, আমি কার সাথে কি করছি না করছি সেটা তোমার কিছু আসা যাওয়ার কথা না। আমি তোমাকে অনেকবার বলেছি যে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, তোমার ওপর আমার কোনো ইন্টারেস্টও নেই, তাই আমাকেও অপমান করার চেষ্টা একদমই করো না। এবং এই বলে সুজান তো সেখান থেকে চলে যায় এবং সুজান গিয়ে দেখা করে জেরেমির সাথে এবং সুজান জেরেমি থেকে যে হেল্পটা চেয়েছিল সেটা তো জেরেমি করে দিয়েছিল। জেরেমি সেই দিনের, অর্থাৎ তাদের সিঙ্গিং কম্পিটিশন যেদিন হয়েছিল সেই দিনের সিসিটিভি ফুটেজগুলি রিট্রিভ করে এবং সেই সিসিটিভি ফুটেজে স্পষ্টই দেখা যাচ্ছিল যে মেগানই আসলে সুজানের জামাটা ওই দিন কেটে দিয়েছিল। এবার সুজান তো তখনই বলে যে, জেরেমি, ওই পোস্টটা যে ফেসবুকে করেছে তার আইপি অ্যাড্রেসটাকে তুমি জোগাড় করতে পেরেছো? এবং জেরেমি বলে যে হ্যাঁ, ওই আইপি অ্যাড্রেসটাও মেগানেরই। এবার সুজান তো তখনই বলে ওঠে যে সত্যি ন্যান্সি কি চালাক, ও এমন ভাবে মেগানকে কাজে লাগিয়েছে যাতে ওর বিরুদ্ধে কোনো প্রমাণ না থাকে, যাতে ন্যান্সিকে আমি কোনোভাবে ফাঁসাতে না পারি। কিন্তু দাঁড়াও, আগে মেগান শয়তানিকে আমি রাস্তা থেকে সরাই, তারপর ন্যান্সিকেও আমি দেখে নেব। এবার আমরা দেখতে পাই যে সুজান তো স্কুলের সকলের সামনেই কৈফিয়ত দিতে বা বলা যায় একটা এক্সপ্লেনেশন দিতে আসে, যেখানে কিনা সব স্টুডেন্টরাই তাকেই খারাপ ভাবছিল যে সুজান এক ছেলে থেকে অন্য ছেলেতে জাম্প করে, সে একটা বয়স্ক লোকের সাথে সম্পর্ক করছে। এবং ন্যান্সি তো তখনই ন্যাকামো করে বলে ওঠে যে, তোমরা সুজানকে এত খারাপ কথা বলো না, নিশ্চয়ই সুজানের কাছে কোনো একটা এক্সপ্লেনেশন আছে। এবং মেগান বলে যে, ওফ ন্যান্সি, তুমি না সবসময় সুজানকে ভীষণই প্রোটেক্ট করো, ও তোমার এই বন্ধুত্ব পাওয়ার যোগ্যই না। কিন্তু সুজান তো কনফিডেন্স ছিলই, কারণ সে জানতো সে আজ কি করতে চলেছে। এবার মিটিং শুরু হওয়ার সাথে সাথেই সুজান বলে ওঠে যে, আজকে আমি সকলের সামনে সবকিছু পরিষ্কার করে দেব, কিন্তু তার আগে তোমরা সবাই এই ভিডিওটা দেখে নাও। এবং এই বলে সে তো বড় পর্দায় মেগানের ওই জামা কেটে দেওয়ার ভিডিওটা চালিয়ে দেয় এবং সবাই তো বলে ওঠে যে, ও, তার মানে আগের দিন ওই কাজটা মেগান করেছিল। এবং সুজান তখনই বলে যে, মেগান, তোমার কি এই নিয়ে কিছু বলার আছে? এবার মেগান তো তখনই বলতে থাকে যে, না, আমি এটা করিনি, তুমি নিশ্চয়ই কোনো ফেক ভিডিও বানিয়ে আমাকে এইভাবে ফাঁসানোর চেষ্টা করেছো। এবং সুজান বলে যে, মেগান, এইভাবে তো ফেক ভিডিও বানানো যায় না, সবার চোখের সামনেই প্রমাণ রয়েছে। এবার আমি সবাইকে আমার পোস্টটা দেখাই, যে পোস্টটাও কিনা মেগানে লিখেছে, কারণ মেগানের আইপি অ্যাড্রেস আর এই পোস্টের আইপি অ্যাড্রেস এক। তাহলে মেগান, তুমি কি স্বীকার করছো যে তুমিই আমাকে নিয়ে এসব নোংরা কথা ছড়াচ্ছ? এবার মেঘা তখনই বলে ওঠে যে, না না, আমি এসব করিনি, তুমি আমাকে ফাঁসানোর চেষ্টা করছো। এবং সুজান তখনই বলে ওঠে যে, তাই এখানে আসার আগে আমি পুলিশকে কল করে দিয়েছিলাম, তাহলে পুলিশ এসেই বলুক যে আমি সত্যি বলছি নাকি তোমাকে ফাঁসাচ্ছি। এবং তখনই তো ন্যান্সি বলে ওঠে যে, আচ্ছা সুজান, ভিডিওটা আসল না নকল সেই কথা পরে হবে, কিন্তু পোস্টে যে ছবিটা দেওয়া হয়েছে এবং তোমাকে নিয়ে মেগান যে কথাগুলো লিখেছে সেগুলো তো মিথ্যে না। তুমি যদি এতই ভালো হবে তাহলে তুমি একটা এরকম বয়স্ক লোকের লিমোজিন গাড়ি থেকে কেন নামবে? এবং তখনই তো পিছন থেকে জেরেমি বলে ওঠে যে, তুমি আমাদের ইউনিভার্সিটিতে চান্স পেলে কি করে ন্যান্সি? যে কেউ যদি কোনো বয়স্ক লোকের গাড়িতে ওঠে তার মানে কি সেটা তার সুগার ড্যাডি হয়ে যায়? আমার মাও তো আমাকে মাঝে মাঝে স্কুলে দিয়ে যায়, তাহলে কি আমি সেটাও আসতে পারবো না? নাকি সেটা দেখলেও তোমরা বলবে যে আমার অন্য কোনো মহিলার সাথে সম্পর্ক আছে? এবার ন্যান্সি তো তখনই বলে ওঠে যে, জেরেমি, আমি তোমাকে এমনটা বলতে চাইনি। এবং জেরেমি বলে যে, ও তাই, তাহলে তোমাকে বলি শোনো, সুজানের সাথে গাড়িতে যে লোকটা ছিল সেটা আমার সেক্রেটারি মিস্টার চ্যান, এবং আমিই তাকে বলেছিলাম যে সুজানকে স্কুলে ছেড়ে দিতে। এবার টিমোথি তো তখনই ন্যান্সির সাপোর্টে কথা বলে ওঠে যে, জেরেমি, তুমি কিন্তু ন্যান্সির সাথে ভীষণই রুড বিহেভ করছো। এবং জেরেমি বলে যে, ও তাই, তো তোমার ন্যান্সি যখন সুজানকে এত বাজে বাজে কথা বলছিল তখন তোমার মনে হয়নি সেই কথাটা? এবং তখনই তো তারা সেখানে মিস্টার চ্যানকেও প্রেজেন্ট করে, যে কিনা সাক্ষী দেয় যে সে আসলে জেরেমিরই সেক্রেটারি এবং আগের দিন বেশি রাত হয়ে যাওয়ায় সেই আসলে সুজানকেই ছাড়তে এসেছিল। এটার মধ্যে এইরকম গসিপ ক্রিয়েট করার মতো কিছুই হয়নি। আর তাছাড়া জেরেমির অন্যান্য বন্ধুরা এবং অনেক লোকেরাই সাক্ষী দিতে পারবে যে মিস্টার চ্যান আসলে কে। এবার এই কথা শুনে সকলেই তো বুঝতে পারে যে তারা সুজানকে ভুল ভেবেছিল এবং ততক্ষণে সেখানে পুলিশও চলে আসে। এবার মেগান তো তখনই বলে ওঠে যে, ন্যান্সি,
তুমি অন্তত আমাকে সাহায্য করো। আমি তো তোমার জন্যই এসব কিছু করেছি। আর শেষ মুহূর্তে তুমি যদি আমাকে সাহায্য না করো তাহলে কি হবে?" কিন্তু ন্যান্সি তখনই মেগানকে বলে যে, "মেগান, তুমি এখন নিজে ফেঁসে গিয়ে আমাকে ফাঁসানোর চেষ্টা করো না। তুমি আমার হয়ে কাজ করেছো। তোমার কাছে কি কোনো প্রমাণ আছে যে তুমি আমার হয়ে কাজ করেছো? এখন তুমি আমাকে ফাঁসিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করছো।" মানে অবভিয়াসলি বিপদের মুহূর্তে ন্যান্সি কোনোভাবেই মেগানকে সাপোর্ট করে না এবং মেগানকে পুলিশে ধরে নিয়ে যায়। এবারে রাতের বেলা জেরেমি, বেন এবং সুজান একটা বারে এসেছিল সেলিব্রেট করার জন্য এবং তখনই জেরেমি বলে যে, "সুজান, মেগানকে তো তুমি শাস্তি দিতে পেরেছো, কিন্তু মেগান তো আসল মাস্টারমাইন্ড নয়। তাহলে ন্যান্সিকে তুমি কিভাবে সামলাবে?" এবং তখনই সুজানের কাছে পুলিশ স্টেশন থেকে একটা কল আসে যে তার সাথে মেগান দেখা করতে চাইছে, কারণ মেগানের নাকি সুজানকে কিছু বলার আছে। এবার সুজান তো সঙ্গে সঙ্গে পুলিশ স্টেশনের দিকে রওনা হয় এবং আমরা দেখতে পাই যে জেরেমি তাকে ড্রপ করতে গেছিল। এবার পুলিশ স্টেশনে গিয়ে সুজান মেগানকে জিজ্ঞাসা করে যে, "কি ব্যাপার, তুমি আমাকে কেন ডেকেছো? তুমি কি চাইছো যে আমি তোমার এগেনস্টে এই সমস্ত কমপ্লেন তুলে নিই?" এবং মেগান তখনই বলে যে, "হ্যাঁ, আমার তোমাকে কিছু ইম্পর্টেন্ট কথা বলার আছে। তার বদলে তুমি যদি কমপ্লেনটা তুলে নাও তাহলে ভালো হয়।" এবং সুজান বলে যে, "দেখি তোমার কথা কতটা ইম্পর্টেন্ট।" এবং তখনই মেগান বলে যে, "সুজান, তুমি যে ২ বছর ধরে ভাবছো যে টিমথি তোমার প্রাণ বাঁচিয়েছে, এটা মিথ্যে। টিমথি তোমার প্রাণ বাঁচায়নি, অন্য কেউ বাঁচিয়েছে।" এবার সুজান তো এই কথা শুনে অবাক হয়ে যায় যে, এটা কি করে সম্ভব?" এবং মেগান বলে যে, "হ্যাঁ, আসলে ২ বছর আগে তোমার যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল, তার পরপরই তুমি টিমোথিকে প্রচন্ড বেশি পছন্দ করতে শুরু করো। সবসময় ওর পিছন পিছন ঘুরতে থাকো। আমি তখন বুঝতে পারিনি যে ব্যাপারটা কি হচ্ছে। কেন হঠাৎ করে তুমি ওকে এত পছন্দ করছো? কিন্তু তারপর আমি জিনিসটা ফিগার আউট করতে পেরেছিলাম। আসলে তোমার অ্যাক্সিডেন্টের পর তুমি কোমায় ছিলে। ২-৩ দিন পর কোমা থেকে ফিরে তুমি ১ম চোখ খুলে টিমোথিকেই দেখো। তাই তুমি ভেবেছিলে যে টিমোথি তোমাকে বাঁচিয়েছে, তোমার জন্য হসপিটালে অপেক্ষা করছে। কিন্তু আসল সত্যিটা সেটা না। টিমোথি আমাদের সকলের হয়ে, অর্থাৎ ক্লাসকে রিপ্রেজেন্ট করতে হসপিটালে তোমার সাথে দেখা করতে গেছিল। এটাই ব্যাপার। এবার আমরা ২ বছর আগের ফ্ল্যাশব্যাক দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে সুজেনের একটা ভয়ানক কার অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং তখনই একটি ছেলে সুজেনকে বাঁচিয়েছিল এবং হসপিটালে নিয়ে গেছিল। এবং কোমা থেকে চোখ খোলার পরই সুজেন প্রথমেই টিমোথিকে দেখতে পায়। তাই সুজেন ভেবেছিল যে টিমোথি তাকে বাঁচিয়েছে। তাই জন্যই সে টিমোথিকে ইমপ্রেস করার জন্য এতটা আগ্রহী হয়েছিল এবং তাই জন্যই টিমোথির মায়ের জন্য, টিমোথির পড়াশোনার জন্য সে এত সাহায্যও করেছে। এবার সুজান তো তখনই ভাবে যে আগের জন্মে আমি তো পুরোটা টাইমই এটা ভেবেছি যে টিমোথি আমাকে বাঁচিয়েছে, তাই ওর সমস্ত অত্যাচার আমি মেনে নিয়ে ওর সাথে ৭ বছর ছিলাম। আর ও এটা জানতো যে ও আমাকে বাঁচায়নি। তারপরেও ও আমার থেকে সমস্ত রকমের সুযোগ সুবিধা উপভোগ করে গেছে। এবার সুজান তো তখনই বলে যে, "কিন্তু মেগান, তুমি এই কথা আমাকে কেন বলছো?" এবং মেগান বলে যে, "আমার এত বড় বিপদে ন্যান্সি আমার সাথে থাকলো না। তাই আমি যদি মরি আমি সকলকে নিয়েই মরবো।" এবার সুজান তো তখনই সেখান থেকে বেরিয়ে হসপিটালে যায়, যে হসপিটালে সে অ্যাক্সিডেন্টের পর অ্যাডমিটেড ছিল। এবং সে সেখানকার ডক্টরকে জিজ্ঞাসা করে যে, "ডক্টর, আমার অ্যাক্সিডেন্টের দিন আমাকে কে এখানে বাঁচিয়ে এনেছিল? আমার সাথে কে ছিল?" এবং ডক্টর তখনই বলে যে, "তোমার সাথে কে জানি ছিল আমার মনে পড়ছে না। ওই যে একটা ছেলে ছিল যে একদম রক্তারক্তি হয়ে গেছিল। তোমাকে নিয়ে এসে খুবই কান্না করছিল। মনে পড়েছে, ওই যে সেন ফ্যামিলির বড় ছেলে।" এবং সুজান তো তখনই বলে ওঠে যে, "মানে জেরেমি?" এবং ডক্টর বলে যে, "হ্যাঁ, হ্যাঁ, জেরেমি।" এবং সুজান তো তখনই ভাবে যে জেরেমি তার এত বড় সাহায্য করে কোনোদিন সেটা নিয়ে সুজানকে কোনো কথাই বলেনি। এবং সুজান তো সঙ্গে সঙ্গে আবারও স্কুলে আসে এবং সে জেরেমিকে জড়িয়ে ধরে। সে বলে যে, "জেরেমি, আমাকে ক্ষমা করো। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। কিন্তু এখন আমি বুঝতে পারছি যে আসলে তুমি আমার জন্য কতটা গুরুত্বপূর্ণ। তাই আমি আর কখনো তোমাকে এই ধরনের কষ্ট দেব না।" এবার জেরেমি তো তখনই বলে যে, "সুজান, যেহেতু মেগান ওই সবার সামনে ন্যান্সির নাম নিয়েছিল, তাই প্রিন্সিপাল ন্যান্সিকে ডেকে পাঠিয়েছে। আমি কি প্রিন্সিপালকে আরেকটু উস্কে দেবো নাকি?" এবং সুজান বলে যে, "হ্যাঁ, দাও। কারণ মানুষ যখন টেনশনে পড়ে যায় তখনই সে বেশি বোকামিমূলক কাজগুলো করে। আর আমি চাই ন্যান্সি এখন একটু বোকামির কাজ করুক।" এবার আমরা পরের দিনের দৃশ্য দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে সুজান তো তার হস্টেল রুমেই ছিল এবং তখনই ন্যান্সি সেই ঘরের সামনে আসে। এবার ন্যান্সি ঘরের দরজা একটু খুলে শুনতে পায় যে সুজান কারোর সাথে ফোনে কথা বলছে। সুজান বলে যে, "কি?"
তুমি সত্যি বলছো যে মিস্টার ওয়াং এর আমার গানটা পছন্দ হয়েছে? ওই গানটা? ওটা তো আমি নিজের নাম ছাড়াই এমনি সিক্রেট পরিচয়ে রিলিজ করেছিলাম। ঠিক আছে, আমি তাহলে মিস্টার ওয়াং এর সাথে সরাসরি দেখা করব। মিস্টার ওয়াং আসলে একটা এন্টারটেনমেন্ট কোম্পানির মালিক ছিল। এবার এই কথা বাইরে থেকে ন্যান্সি শুনতে পায় এবং সে মনে মনে ভাবে যে সুজেনের গান মিস্টার ওয়াং পছন্দ করেছে। সবসময় সুজেনের সাথেই ভালোটা কেন হয়? কিন্তু সুজান তো বলল যে ও কোনো পরিচয় ছাড়াই গানটা রিলিজ করেছে ইউটিউবে, মানে অ্যানোনিমাস ভাবে। তাহলে কেউ তো এটা জানে না যে ওটা সুজানের গান। আমি যদি আগে গানটা চুরি করে ওটা মিস্টার ওয়াং এর কাছে নিয়ে যাই, তাহলে তো এই কন্ট্রাক্টটা আমি পেয়ে যাব। এবার সুজান তো কিছুক্ষণ পরেই ঘুমিয়ে পড়ে এবং তখনই ন্যান্সি সেই ঘরে ঢুকে সুজানের কম্পিউটার থেকে গানটা কপি করে নেয় এবং সুজানের ল্যাপটপ থেকে সবকিছু ডিলিট করে দেয়। কিন্তু সুজান তো এতটাও বোকা ছিল না যে ল্যাপটপ খুলেই ঘুমিয়ে পড়বে। সে ইচ্ছা করেই এই কাজগুলো করছিল। এবার আমরা পরের দিনের দৃশ্য দেখতে পাই এবং পরের দিন সুজান যায় মিস্টার ওয়াং এর অফিসে তার সাথে দেখা করতে। এবার সুজান তো ভেতরে গিয়ে মিস্টার ওয়াং এর যে সেক্রেটারি ছিল তাকে কিছু টাকা দেয় এবং বলে যে আমি তোমাকে যেমনটা বলেছি তেমনটাই কিন্তু করবে। ন্যান্সি যদি এখানে আসে তাহলে তাকে ডাইরেক্ট মিস্টার ওয়াং এর সাথে দেখা করার সুযোগ করে দেবে। এবং সেক্রেটারিটি টাকা নিয়ে বলে যে একদম তুমি যেমন বলেছো তেমনই কাজ হয়ে যাবে। এবার কিছুক্ষণ পরই ন্যান্সি সেখানে আসে এবং সেক্রেটারিটি বলে ওঠে যে তুমি তুমি সেই মেয়ে যাকে কিনা স্কুল থেকে ইন্টারভিউ নেওয়ার জন্য ডাকা হয়েছে। এত দেরি করে এলে কেন? তাড়াতাড়ি চলো। ন্যান্সি মনে মনে ভাব যে ওরা আমাকে সুজান বলে ভাবছে নাকি। যাকগে, ভাবলেই তো ভালো। এই সুযোগে আমি মিস্টার ওয়াং এর সাথে দেখা করতে পারবো। এবং সে মিস্টার ওয়াং এর সাথে দেখা করতে চলে যায়। মানে সুজান যেটা চাইছিল সেটাই হয়। এবার সেখান থেকে বেরোনোর সময় সুজানের সাথে ন্যান্সির দেখা হয়ে যায় এবং ন্যান্সি তো তখনই বলে ওঠে যে সুজান, তুমি এখানে কি করছো? তা দেখাই যখন হয়ে গেল তোমাকে বলে রাখি, এই কোম্পানির জন্য আমি কন্ট্রাক্ট সাইন করে ফেলেছি। মিস্টার ওয়াং এর আসলে আমার গানটা ভীষণই ভালো লেগেছে, তাই জন্যই এখন উনি আমাকে স্টার বানিয়ে দেবেন। আর আমাদের মিউজিক লঞ্চের যে অনুষ্ঠানটা হবে সেটা আমাদের স্কুলেই হবে, তাই তুমিও সেসব দেখতেই পাবে। এবং সুজান তো বুঝতে পারে যে সে যা প্ল্যান করেছে পুরোটাই প্ল্যান মাফিক হচ্ছে। এবার সুজান আবারও গাড়ি করে জেরেমির সাথে ফিরে আসে এবং জেরেমি তাকে নিজের বাড়িতেই নিয়ে আসে, হস্টেলে না নিয়ে গিয়ে। সুজান বলে যে কিন্তু হস্টেলে কেন যাব না? এবং জেরেমি বলে যে দেখো, ন্যান্সি যেরকম একটা পর্যায়ে রয়েছে ও এর চেয়েও ডেঞ্জারাস কিছু করতে পারে। আর তাছাড়া তুমি তো ওই টিমোথির জন্য তোমার পরিবারের সাথে সম্পর্কও খারাপ করে ফেলেছো। তাহলে এখন কদিন তুমি আমার বাড়িতেই থাকো, তোমার জন্য আমি আলাদা একটা রুমও তৈরি করে রেখেছি। এবং সুজান সেখানে গিয়ে দেখে যে জেরেমি তো সুন্দর করে রুমটা সাজিয়ে রেখেছিল এবং সেখানে সুজানের ফেভারিট হ্যালো কিটি সফটওয়্যারও রেখেছিল। তাই সুজান তো সেই সব দেখে ভীষণই খুশি হয়ে যায়। এবং পরের দিন সকালে উঠে সুজান দেখে যে জেরেমি নিজে হাতে সুজানের জন্য ব্রেকফাস্ট রান্না করে রেখেছে এবং সেটা কোনো নর্মাল ব্রেকফাস্ট ছিল না। সেখানে তো সে 4 রকম পদ প্লাস স্যুপ অনেক কিছুই রান্না করেছিল। এবার মিস্টার চ্যান তো এই দৃশ্য দেখে ভাবে যে সত্যি আমার মাস্টার দেখছি এই মেয়েটার প্রেমে একদম পাগল হয়ে গেছে। মাঝরাত থেকে উঠে এত রান্না করছে, রান্না করতে করতে হাতে দুখানা ফোসকাও ফেলে দিল। প্রেমে পাগল হলে মানুষ কত কি না করে। এবার সেই দিন দুপুরে স্কুলেতে ন্যান্সির ওই মিউজিক লঞ্চের প্রোগ্রামটা ছিল এবং আমরা দেখতে পাই যে ন্যান্সিকে তো সবাই আবারও প্রশংসা করতে শুরু করে দিয়েছিল যে ন্যান্সি সত্যিই ট্যালেন্টেড, বা ন্যান্সি খুব সুন্দর একটা চান্স পেয়েছে। কিন্তু এবারে শুরু হবে আসল খেলা। এবার মিস্টার ওয়াং তো তখনই ন্যান্সিকে ইন্টারভিউ স্বরূপ প্রশ্ন করে যে আচ্ছা ন্যান্সি, তুমি যে এই গানটা লিখেছো আউট অফ কন্ট্রোল, এই গানটা তুমি ঠিক কি অনুভূতি থেকে লিখেছো বা কি ভেবে এই গানটা লিখেছিলে? এবং ন্যান্সি তো তখনই বানিয়ে বানিয়ে বলতে শুরু করে যে এই গানটা আমি লিখেছিলাম আসলে না পাওয়া ভালোবাসা থেকে বা এই ধরনের ফিলিংস থেকে। এবং সেখানে তো এই গানের আসল যে লেখিকা অর্থাৎ সুজান নিজেই বসেছিল। সুজান মনে মনে ভাবে যে ভালোবাসা না পাওয়া, আমার মনে আছে যে আগের জন্মে আমি ঠিক কোন দিন এই গানটা লিখেছিলাম, আমার বিয়ের পরের দিন। এবং আমরা ফ্ল্যাশব্যাকে সুজানের আগের জন্মের দৃশ্য দেখতে পাই। তার বিয়ের ঠিক পরের দিনই ন্যান্সি সেখানে হাজির হয় এবং ন্যান্সি বলে যে সুজান, কালকে তোমার স্বামী কেন রাতের বেলা তোমার সাথে ছিল না জানো? কারণ সে বিয়ের রাতটা আমার সাথে কাটাচ্ছিল। তোমার যদি বিশ্বাস না হয় তাহলে এই ছবিগুলো দেখো। এবং এই বলে ন্যান্সি তার এবং টিমোথির যে ক্লোজ ফটোগুলি ছিল সেগুলি দেখায়। মানে আগের জন্মে সুজান কিন্তু জোর করে টিমোথিকে বিয়ে করেছিল, কিন্তু তার ফলটা যে কি হয়েছিল সেটাও সে বুঝতে পেরেছিল। এবার আমরা আবার এই জন্মে ফিরে আসি
এবং সুজান তখনই বলে ওঠে যে, ন্যান্সি, তুমি যেটা বলছো সেটা ঠিক না। আউট অফ কন্ট্রোল গানটা শুধুমাত্র না পাওয়া ভালোবাসা থেকে না, সেটার মধ্যে রয়েছে ঘৃণা, সেটার মধ্যে রয়েছে রাগ। এবার এইসব কথা যখনই সুজান বলতে শুরু করে, ন্যান্সি তো মনে মনে ভাবে যে এসে গেল। আমি যখন ওর গানটা চুরি করেছিলাম তখন তো ও কোনো রকমের ঝামেলা করেনি। আমি ভেবেছিলাম যে ও হয়তো আর এইটা নিয়ে কোনো ঝামেলা করবে না, কিন্তু ও তার মানে আজকের এই প্রেস কনফারেন্সের জন্যই অপেক্ষা করছিল। এবং সুজান তো তখনই বলে ওঠে যে, ন্যান্সি, তুমি কি আদেও গানটা সম্বন্ধে কিছু জানো? এবং ন্যান্সি বলে ওঠে যে, জানি না মানে, গানটা আমি লিখেছি, আমি জানবো না তো কে জানবে? সিকিউরিটি, এক্ষুনি এসে এই মেয়েটাকে এখান থেকে নিয়ে চলে যাও। এবার সিকিউরিটি তো তখনই সুজানকে সেখান থেকে নিতে যাচ্ছিল, কিন্তু জেরেমি সেখানে থাকাতে তারা অবভিয়াসলি জেরেমিকে সম্মান জানায় এবং সুজানকে কিছু করে না। সুজান বলে ওঠে যে, ন্যান্সি, তুমি আমাকে তাড়াতে চাইছো কেন? তুমি এত ভয় পাচ্ছ কেন? তুমি কি ভয় পাচ্ছ? যে তুমি যে আমার গানগুলো চুরি করেছো সেটা সবাই জেনে যাবে? এবং যখন এই প্রেস কনফারেন্সটা হচ্ছিল সেটা লাইভে সমস্ত দর্শকদেরই দেখানো হচ্ছিল, তাই সকলেই ন্যান্সির এই আসল রূপটা দেখতে পাচ্ছিল। এবার ন্যান্সি তো তখন প্রচন্ড রেগে যায় এবং সে বলে ওঠে যে, সুজান, আমি জানি যে তুমি আমাকে নিচু করার জন্য, অপমান করার জন্য এই নাটকটা করছো। আমি আসলে এই গানটা লিখেছি। আসলে সে মনে মনে ভাবছিল যে যেহেতু সুজানের কাছে গানটার আর কোনো ব্যাকআপ নেই, তাই জন্য সুজান কোনোভাবেই প্রমাণ করতে পারবে না এটা সুজানেরই গান। এবং সুজান তখনই বলে ওঠে যে, ন্যান্সি, তুমি কি ভাবছো আমার কাছে গানের কোনো ব্যাকআপ নেই এটা তুমি চুরি করে নেবে? মিস্টার ওয়াং, আপনি গানটা একটু স্লো করে শুনবেন। গানটার প্রথম স্ট্যান্জাটা হয়ে যাওয়ার পরই এখানে মিউজিকের মধ্যে আমার নামটা খুবই আস্তে বলা হয়েছে, এবং সেটাই হচ্ছে বলা যায় আমার ওয়াটারমার্ক। আমি আমার প্রত্যেকটা গানেই এইভাবে নিজের নামটা মিউজিকের মধ্যে ঢুকিয়ে রাখি। এবার মিস্টার ওয়াং এর টেকনিশিয়ান তো তখনই গানটা খুবই স্লো মোশনে দিয়ে শোনে যে সত্যি গানের মধ্যে সুজানের নাম আছে। এবং সুজান তো তখনই বলে ওঠে যে, ন্যান্সি, গানটা তুমি গাইলে আর তুমি বানালে নিশ্চয়ই ট্র্যাকে আমার নাম থাকতো না। তুমি নিশ্চয়ই আমার প্রেমে পড়ে গানটা বানাওনি। তাহলে গানে আমার নাম কি করে এলো? মানে এটার থেকে আর কোনো বড় প্রমাণ তো থাকতেই পারে না। এবং তখনই মিস্টার ওয়াং বলে ওঠে যে, ন্যান্সি, তুমি আমাদের কন্ট্রাক্টটা এইভাবে ভাঙলে। আমাদের কন্ট্রাক্টে লেখাই ছিল যে কোনো রকমের যদি অসৎ উপায় তুমি অবলম্বন করো তাহলে তোমাকে 100 মিলিয়ন টাকা ফাইন দিতে হবে। এখন আমি তোমার সাথে আমার কোম্পানির সমস্ত ডিল ব্রেক করলাম, আর তাড়াতাড়ি তুমি এই ফাইনটা দেওয়ার ব্যবস্থা করো। এবার সবাই তো সেখানে ন্যান্সির উপর বিরক্ত হয়ে চলে যায়, এবং আমরা দেখতে পাই যে এরকম একটা পরিস্থিতিতে টিমোথিও তাকে কোনো রকমের সাহায্য করে না, কারণ টিমোথি তো সুবিধাবাদী নাম্বার ওয়ান ছিল। এবার ন্যান্সি তো তখনই বলে যে, সুজান, তুমি তার মানে ইচ্ছা করে আমাকে ফাঁসিয়েছিলে। তুমি ইচ্ছা করে সেদিনকে গানটা আমার হাতে দিয়ে দিয়েছিলে যাতে কিনা আমি এই শয়তানিটা করি আর তুমি আমাকে সবার সামনে ধরিয়ে দিতে পারো। আমি তোমাকে মেরেই ফেলবো। এবং সে তো সুজানের উপর হামলা করতে যাচ্ছিল, কিন্তু তখনই জেরেমি এসে তাকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। জেরেমি বলে যে, ন্যান্সি, আমি কিন্তু সুজানের মতো এতটাও নরম মনের নই, তাই আমি তোমাকে ডাইরেক্টলি কথা বলছি। যদি তুমি সুজানের আশেপাশে আসারও চেষ্টা করো তাহলে কিন্তু তার ফল ভালো হবে না। শুধুমাত্র স্কুল থেকে না, তোমাকে কিন্তু আমি এই দুনিয়া থেকেও গায়েব করে দিতে পারি। এবং এই বলে জেরেমি এবং সুজান তো সেখান থেকে চলে যায়। এবার সেখান থেকে বেরিয়ে সুজান বলে যে, জেরেমি, আমি ঠিক করেছি যে আমি আমার দাদার সাথে গিয়ে দেখা করব। তার কারণ আমি টিমোথির জন্য আমার পরিবারের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছিলাম। কিন্তু এখন যখন আমি আমার ভুলটা বুঝতে পেরেছি তখন আমি আমার পরিবারের কাছে আবার ক্ষমা চেয়ে নেব। এবং সুজান তো তার দাদার সাথে দেখা করতে যায়। সুজান বলে যে, দাদা, আসলে আমি এবারে তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি ওই টিমোথির ব্যাপারে আসলে। এবং সুজানের দাদা তো তখনই বলে ওঠে যে, ঠিক আছে, ঠিক আছে, টিমোথির ব্যাপারে তোমাকে কিছু বলতে হবে না। এবং সুজান বলে যে, না, ওই টিমোথিকে আমি একদমই আর পছন্দ করি না। তুমি আমার জন্যই এতদিন টিমোথির পড়াশোনার সমস্ত খরচ চালিয়েছো আমাদের ফাউন্ডেশনের মাধ্যমে। কিন্তু আমি এখন বলছি যে তুমি ওকে যে সমস্ত ডোনেশন দাও তা বন্ধ করে দাও। এবার এই কথা শুনে সুজানের দাদা তো অবাক হয়ে যায় যে, হ্যাঁ, আজকে সুজানের মুখে আমি এই কি কথা শুনছি। এবং সুজান বলে যে, হ্যাঁ, আমি এতদিন অন্ধ ছিলাম। আমি সত্যিই একটা ভুল লোককে বিশ্বাস করেছিলাম, কিন্তু এখন আমি বুঝতে পেরেছি যে আসলে আমার ভালো কে চায়। আমি ভুল জানতাম যে টিমোথি আমার প্রাণ বাঁচিয়েছে, আসলে জেরেমি আমার অ্যাক্সিডেন্টের দিন আমার প্রাণ বাঁচিয়েছিল। এবার সুজানের দাদা যখনই জানতে পারে যে জেরেমি আসলে সেন পরিবারের ছেলে, সুজানের দাদার তো আর আপত্তি করার মতো কিছুই থাকে না। এবং সে বলে যে সে টিমোথিকে যে ডোনেশন প্রতি মাসে দেয় সেটাও সে বন্ধ করে দেবে।
এবার সুজান তো সেখান থেকে বেরিয়ে জেরেমির সাথে ফিরছিল এবং সুজান বলে যে একটা শপিং মলের সামনে আমাকে নামিয়ে দাও, আমার কিছু শপিং করার আছে। এবং জেরেমি তো তখনই তাকে নিজের কার্ড দিয়ে বলে যে এটা নিয়ে যাও। সুজান বলে যে তুমি কি আমার মা নাকি? হ্যাঁ, আমার কাছে যথেষ্ট টাকা আছে। আসলে সুজান জেরেমির জন্যই একটা গিফট কিনতে গেছিল এবং সে তো জেরেমির জন্য খুব সুন্দর একটা ব্রেসলেট কেনে। এবার সে যখন মলে শপিং করছিল, পাশ দিয়েই টিমোথি এবং তার একটি বন্ধু যাচ্ছিল এবং বন্ধুটি তো তখনই বলে ওঠে যে দেখো টিমোথি, আগের বছরও সুজান কিন্তু তোমাকে বেশ দামি একটা ব্র্যান্ডেড গিফট দিয়েছিল, তার মানে এই বছরও তোমাকে একটা ভালো গিফট দেবে, তাই জন্যই নিশ্চয়ই এখানে কেনাকাটা করতে এসছে। কিন্তু তখনই তার ফোনে একটা মেসেজ আসে এবং টিমোথি দেখতে পায় যে তার এই মাসের সমস্ত ডোনেশন ক্যান্সেল হয়ে গেছে এবং সে আর এই ফাউন্ডেশনের থেকে কোনো রকম সাহায্য পাবে না। এবার টিমোথির বন্ধুটি তো তখনই বলে ওঠে যে টিমোথি, তুমি যে এত সাহায্য সুজেনের থেকে পাও, তার পরিবর্তে তুমি তো সবসময় ওকে নাচিয়েছো আর ঘুরিয়েছো, তো ওর তো একটু রাগ হওয়া স্বাভাবিকই। তুমি যাও ওর থেকে গিয়ে ক্ষমা চেয়ে নাও, তাহলেই তো হয়। কিন্তু টিমোথি তো তার বন্ধুকে একদম চুপ করিয়ে দেয় যে তুমি একদম চুপ করো। এবং বন্ধুটি তো মনে মনে বলে যে যদি তোমাকে সুজান টাকা না দিত তুমি তো বেঁচেও থাকতে পারতে না, তারপরেও তোমার এত অ্যাটিটিউড। যাই হোক, এবার আমরা দেখতে পাই যে সুজান একটা খুব মিষ্টি নোট লিখে জেরেমিকে ওই ব্রেসলেটটা গিফট স্বরূপ দেয় এবং জেরেমি তো এই প্রথমবারের মতো সুজানের থেকে একটা গিফট পেয়ে ভীষণই খুশি হয়েছিল। এবার সুজান তাকে গিফট দিয়ে ক্লাসের জন্য বেরিয়ে যায় এবং তখনই তার স্কুলে গিয়ে দেখা হয় টিমোথির সাথে। এবং টিমোথি বলে ওঠে যে সুজান, আমার যে সমস্ত টাকা ডোনেশনে আসতো সেগুলো সব বন্ধ হয়ে গেছে, এটার পিছনে কি তুমিই আছো? এবং সুজান বলে যে হ্যাঁ, আমার দাদা তোমাকে স্পন্সর করতো, আর এখন আমি আমার দাদাকে বারণ করে দিয়েছি, তাই জন্যই। এবার টিমোথি তো বলে ওঠে যে কি, তোমার এত সাহস? ওই টাকা দিয়ে সামনের বছর আমি বিদেশে যাওয়ার প্ল্যান করছিলাম, তুমি এক্ষুনি তোমার দাদাকে বলো ওই টাকা জানি আমায় ফিরিয়ে দেয়। এবার সুজান তো তখনই বলে যে কেন, যখন তোমার মায়ের সাহায্যের জন্য টাকা দিয়েছিলাম তখন তো তোমার ইগোতে খুব হার্ট হয়েছিল, তাহলে এখন কি তোমার ইগোতে লাগছে না? তোমার কি মেরুদণ্ড বলে কিচ্ছু নেই? তুমি কি সারা জীবন অন্যের পয়সাতেই এইসব করতে চাও? এবং টিমোথি তখনই বলে যে আমি তো খালি একটা সাহায্য চাইছি, তুমি এত রেগে যাচ্ছ কেন? এবং সুজান বলে যে টিমোথি, আমি তোমাকে এরকম অনেক সাহায্যই করেছি, কিন্তু একটা কথা আছে জানো তো, যে থালায় তুমি খাও সেই থালাতে ছিদ্র করা কখনোই উচিত না, এবং তুমি সেটাই করেছো। তাই আজকের পর থেকে আমরা অপরিচিতের মতোই থাকবো। এবার টিমোথি তো বুঝতে পারে যে না, এই সুজান তো আর সেই সুজান নেই যে কিনা তার পিছন পিছন সবসময় ঘুরতো। এবং টিমোথি বলে ওঠে যে ও, তার মানে স্কুলে তোমাকে নিয়ে যে কথাগুলো শুনছি সেগুলো সত্যি? তুমি এখন জেরেমিকে পছন্দ করো? আমি বুঝতে পারিনি যে তুমি এইরকম একটা দুশ্চরিত্র মহিলা যে কিনা এত সময় দুইজনের সাথে সম্পর্ক রাখবে। এবার সুজান তো তখনই বলে ওঠে যে দুজনের সাথে সম্পর্ক? আমি কখনোই কি তোমার সাথে সম্পর্কে ছিলাম? টিমোথি বুঝতে পারে যে এবার তো হাত থেকে তার সব রকমের খেলা বেরিয়ে যাচ্ছে। তাই টিমোথি এবার সুজানের কাছে ক্ষমা চাইতে শুরু করে এবং তখনই সেখানে জেরেমির বন্ধু বেন হাজির হয়। এবার বেন তো দেখতে পায় যে টিমোথি সুজানের সাথে এইরকম করছে এবং বেন সঙ্গে সঙ্গে জেরেমিকে ফোন করে তাড়াতাড়ি আসতে বলে। এবং বেন তখনই গিয়ে সুজানের হয়ে কথা বলতে শুরু করে যে তুমি সুজানকে একদম জ্বালাতন করবে না, আমি সুজানের বন্ধু, সুতরাং তুমি যদি সুজানের দিকে এক পাও বাড়াও তোমাকে আমি ছাড়বো না। এবং তখনই টিমোথি বলে যে সুজান, আসলে আমারই ভুল, আমি আসলে নিজের ফিলিংসটাই আগে বুঝতে পারিনি। আমি বুঝতে পারি যে তুমি আমার আসল ভালোবাসা, আর তাছাড়া আমি তো তোমার প্রাণ বাঁচিয়েছিলাম, বলো তুমি নিশ্চয়ই আমার সাথে এইরকম করবে না। এবং তখনই তো সুজান বলে ওঠে যে তাই, তুমি আমার প্রাণ বাঁচিয়েছিলে, এখনো এই মিথ্যে কথা বলাটা তুমি চালিয়ে যাবে? এবার টিমোথি তো তখন জেরেমির ব্যাপারেও আজে বাজে কথা বলতে শুরু করে যে দেখো, জেরেমি কিন্তু খুবই বড়লোক পরিবারের ছেলে, সুতরাং জেরেমি সবসময় একাধিক মহিলাতে মজে থাকবে, তোমাকে কিন্তু ভালোবাসবে না। ও কি তোমাকে এখনো প্রপোজ করেছে বলো? ও তোমাকে নাচাচ্ছে। এবার ততক্ষণে সেখানে জেরেমি চলে এসেছিল এবং জেরেমিও মনে মনে ভাবে যে সত্যি, এবার সুজানের কাছে মনের কথা সব খুলে বলাই উচিত। আসলে জেরেমিও এতদিন শিওর হতে পারছিল না যে সুজান কেবলমাত্র তাকেই পছন্দ করে কিনা। তাই জেরেমি এবার তার মনের সমস্ত কথা সুজানকে খুলে বলে যে সে বহুদিন ধরে সুজানকে পছন্দ করে এবং সে সারাটা জীবন সুজানের সাথেই থাকতে চায়। এবং সুজানও তো তখন বলে যে আমিও তোমাকে পছন্দ করি, এবং তারা একে অপরকে হাত করে। এবং স্কুলের সকলেও তো তাদের জন্য ভীষণই খুশি ছিল এবং সবাই তাদের জন্য হাততালিও দিচ্ছিল। এবার আমরা পরের দিন সুজানকে দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে সুজান একটা ভীষণ সুন্দর দেখতে কেক বানিয়েছিল
এবং এই কেকটা সে জেরেমির জন্য বানিয়েছিল। এবার সুজান তো প্রথমেই মিস্টার চ্যানকে দিয়ে টেস্ট করায় যে, মিস্টার চ্যান, আপনি একবার টেস্ট করে দেখুন যে কেকটা কেমন হয়েছে। এবার মিস্টার চ্যান তো খেয়ে বলে যে খুব ভালো হয়েছে, এবং জেরেমিও খেয়ে বলে যে ভীষণ ভালো হয়েছে। কিন্তু সুজান সেখান থেকে চলে যেতেই মিস্টার চ্যান বলে ওঠে যে, মাস্টার, এই নিয়ে সপ্তাহে 5 বার সুজান এই পোড়া কেক বানিয়েছে, আপনি তারপরেও ওকে বারণ করছেন না। এবং জেরেমি বলে যে থাক না, ওর যেটা করতে ভালো লাগে ও করুক। মানে জেরেমি সুজানকে এতটাই ভালোবাসতো। অপরদিকে আমরা টিমোথিকে দেখতে পাই, এবং আমরা দেখতে পাই যে টিমোথি তো ডোনেশন না পাওয়ার কারণে স্কুলের ফিস দিতে পারছিল না, এবং তাই জন্য তাকে স্কুল থেকে ওয়ার্নিংও দিয়ে দেওয়া হয়েছিল যে এবার কিন্তু এরম করলে তাকে স্কুল থেকে বার করে দেয়া হবে। এবং আমরা টিমোথির বাড়ির দৃশ্যও দেখতে পাই। টিমোথির বাবা একজন মাতাল লোক ছিল, এবং তার তো নানা রকমের বাজে বাজে অভ্যেস ছিল, এবং এইসব করেই টিমোথির বাবা বাইরে অনেক টাকা ধার করেছিল। এবং টিমোথির বাবা তো টিমোথির উপর জোরজার করতে থাকে এই টাকা দেওয়ার জন্য, এমনকি তার উপর অত্যাচারও করে। এবং এই পরিস্থিতির জন্য টিমোথির সমস্ত রাগ গিয়ে পড়ে সুজেনের ওপর। এবার টিমোথি তো পরের দিনই সুজেনের সাথে দেখা করতে যায়, এবং সে সুজেনের সামনে হাঁটু গেড়ে বলে যে, সুজেন, আমাকে তুমি বাঁচাও, আমাকে কিছু টাকা দিয়ে সাহায্য করো। তুমি আমাকে যেখানে চাকরিতে ঢুকিয়ে দিয়েছিলে সেখানেও চাকরিটা আমি রাখতে পারিনি, আর আমার কাছে এখন কোনো টাকাও নেই। তুমি দয়া করে একবারের মতো আমাকে সাহায্য করো। তুমি চলে যাওয়ার পর আমি বুঝতে পেরেছি যে তুমি আমার জন্য কতটা জরুরি। এবং এই কথা যখন টিমোথি সুজানের সামনে বলছিল, দূরে আমরা দেখতে পাই ন্যান্সিকে। এবং ন্যান্সি তো গাড়িতে বসে ভাবছিল যে, সুজান, তোমার জন্যই আমার জীবনের এত বড় ক্ষতি হয়েছে। না তো আমার কোনো কেরিয়ার হলো, আর না তো আমার কোনো টাকা পয়সা রইলো। তোমাকে আমি ছাড়বো না। আর এই শয়তান টিমোথিও আমাকে আমার বিপদের সময় ছেড়ে চলে গেল। এবং এই বলে ন্যান্সি তো তার গাড়ি সোজা চালিয়ে দেয় সুজানের দিকে। কিন্তু শেষ মুহূর্তে জেরেমি সুজানকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। তাই গাড়ি অ্যাক্সিডেন্টে টিমোথি এবং জেরেমি দুজনেই আঘাতপ্রাপ্ত হয়, এবং আমরা দেখতে পাই যে অ্যাক্সিডেন্টের ফলে ন্যান্সি তো গাড়িতেই মারা যায়, এবং টিমোথিও রাস্তাতেই তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এবার সঙ্গে সঙ্গে তো সেখানের কিছু পুলিশরা ছুটে আসে, এবং তাদের দুজনকেই হসপিটালে ভর্তি করা হয়। এবং ডক্টর বলে যে জেরেমি কোমায় চলে গেছে, সুতরাং সে কবে উঠবে তার কোনোই ঠিক নেই। সেটা একদিনও হতে পারে, 1 মাসও হতে পারে, বা 1 বছরও হতে পারে। কিন্তু সুজন তো বলে যে যত দিনই হোক না কেন, আমি জেরেমির সেবা করব, ওর পাশে বসে থাকবো যতদিন না ঘুম থেকে উঠছে। এবং কিছুদিনের মধ্যেই আমরা দেখতে পাই যে জেরেমির জ্ঞান ফিরে আসে। এবার সুজান তো সঙ্গে সঙ্গে জেরেমিকে জড়িয়ে ধরে যে, সত্যিই তুমি উঠে পড়েছো। এবং সে তো প্রচন্ড খুশি ছিল যে জেরেমির জ্ঞান ফিরেছে। এবং জেরেমিও প্রচন্ড খুশি ছিল, কারণ সে তো সুজানের সাথেই সারা জীবন কাটাতে চায়। জেরেমি বলে যে, তুমি ভয় পেও না, আমি তোমার জন্যই ফিরে এসেছি। যমরাজও আমাকে বললো যে আরো কিছুদিন তুমি পৃথিবীতে থাকতে পারো। এবার প্রতিদিনই তো সুজান জেরেমির জন্য নানা রকমের রান্না করে নিয়ে আসতো। এবং আমরা দেখতে পাই যে মিস্টার চেন তো মনে মনে ভাবে যে এই রান্না যদি মাস্টার আর 2 দিন খায়, তাহলে সে শিওর আবারও কোমাতে চলে যাবে। কারণ প্রত্যেক দিন ভাত পুড়িয়ে আনে, ডিমের অমলেটের মধ্যে ডিমের খোসা একদম লেগে থাকে, তরকারিগুলোতে নুন দিতে ভুলে যায়। কিন্তু জেরেমি তো এই বেশ্যার খাবারও ভীষণই আনন্দের সাথে আর ভালোবাসার সাথে খেয়ে নিচ্ছিল। এবার কিছুদিন পর সুস্থ হয়ে জেরেমি বাড়িতে ফিরে আসে। এবার সুজান তো জেরেমিকে হাঁটতে সাহায্য করছিল, কিন্তু বিছানায় বসাতে গিয়েই ধাক্কা খেয়ে জেরেমি পড়ে যায়, এবং সুজানও সেখানে পড়ে যায়। এবং জেরেমি তো তখনই বলে ওঠে যে, সুজান, তুমি সত্যিই আমাকে পছন্দ করো তো? এবং সুজান বলে যে, হ্যাঁ, আমি তোমাকে সত্যিই পছন্দ করি। এবং সে তো জেরেমিকে কিস করে, এবং তারা ঠিক করে যে তারা সারা জীবন একসাথে থাকবে। এবং এখান থেকেই তাদের সম্পর্কের একটা মিষ্টি শুরু হয়, এবং এখানেই আমাদের ড্রামাটার একটা মিষ্টি এন্ডিং হয়। তো তোমাদের এই ড্রামাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ন্যান্সি, মেগান আর টিমোথির মধ্যে সবচেয়ে বড় ভিলেন তোমাদের কাকে মনে হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে এক্ষুনি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর এই চ্যানেলে আমি তোমাদের জন্য অনেক চাইনিজ ড্রামা এক্সপ্লেন করে থাকি, তাই তোমরা এক্ষুনি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনে ক্লিক করে দাও, না হলে কিন্তু ভালো ভালো ড্রামা মিস হয়ে যাবে। দেখা হবে পরের ভিডিওতে।